ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম করছি আজকের এই নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের ক্লাস এবং এটি হচ্ছে অর্থ ও অর্থান্তর যে টপিকটা রয়েছে তোমাদের এই টপিকটা থেকে আজকে আমরা শুরু করতে চাচ্ছি। আমরা আজকে দেখব যে একটা শব্দের যে বিভিন্ন রকম অর্থ হতে পারে, একটা শব্দকে আমরা কোন বাক্যে প্রয়োগ করলে তার যে অর্থের ভিন্নতা দেখা দেয়, আজকে আমরা মূলত এই বিষয়টাই। তার সাথে সাথে আমরা নতুন কিছু শব্দের সঙ্গে পরিচিত হব। তো চলো আমরা মূল ক্লাসে চলে যাই। তো প্রথমেই দেখো, এখানে বলা হয়েছে যে একটি শব্দের অনেক রকম অর্থ থাকতে পারে। যেমন আমরা যদি একটা শব্দ লিখি যে কান শব্দ, এই শব্দটার অনেক রকম অর্থ থাকতে পারে। এই শব্দটার অনেক রকম অর্থ থাকতে পারে। আবার চোখ, এই যে একটা শব্দ, এই শব্দটার অনেক রকম অর্থ থাকতে পারে। এই ক্লাস শেষে তোমরা এগুলো সম্পর্কে জানতে পারবে। যেমন চোখ একটা শব্দ, এই শব্দটা বাক্যে কোথায় ব্যবহার করলে তার কিন্তু অর্থের পরিবর্তন হয়। তো বাক্যে প্রয়োগের উপর শব্দের অর্থ নির্ভর করে। নিচের ছড়াটি পড়ো, এটি সুকুমার রায়ের লেখা। এখন আমরা কবি সুকুমার রায় সম্পর্কে জানবো। আমি যদি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বলতে চাই যে কবি সুকুমার রায় 1887 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক এবং রম্য রচনাকার এবং তিনি একজন বিখ্যাত ছড়াকার। তার সবচেয়ে বিখ্যাত ছড়ার বইয়ের নাম হচ্ছে আবুল তাবুল। তো সুকুমার রায়ের সবচাইতে বিখ্যাত ছড়ার বইয়ের নাম হচ্ছে আবুল তাবুল। নিচের ছড়াটি সুকুমার রায়ের খাই খাই নামের ছড়ার বই থেকে নেওয়া হয়েছে। আমরা নিচে একটি সুকুমার রায়ের ছড়া দেখতে পাচ্ছি, পাকা পাখি। ছড়াটি পড়ার সময় পাখা শব্দটি কত অর্থে ব্যবহৃত হয়েছে খেয়াল করো। তো শুধুমাত্র ছড়াটি তোমাদের পড়লেই হবে না, এখানে যে পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে, এই যে পাকা শব্দটা, এটা তার যে অর্থের ভিন্নতা হয়েছে বা শব্দটি কি কি ভাবে প্রয়োগ করা হয়েছে, এই ব্যাপারটা তোমাদেরকে খেয়াল করতে হবে। তো চলো আমরা কবিতাটা পড়ি। পাকা পাখি, সুকুমার রায়। তো এখানে দেখো, আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। তো এখানে কিন্তু পাকা এই যে শব্দ, এটাকে কিন্তু বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে এবং তার অর্থেরও কিন্তু ভিন্নতা রয়েছে। কাঁচা ইট পাকা হয়, পোড়ালে তা আগুনে। এখানেও কিন্তু পাকা শব্দটা ব্যবহার করা হয়েছে। দেখো, রুদে জ্বলে টিকে রং, পাকা কই তাহারে। এই যে পাকা, এখানেও পাকা শব্দটা ব্যবহার করা হয়েছে। ফলারটি পাকা হয়, লুচি দয় আহারে। হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে। দেখো, হাত পাকে লিখে লিখে, চুল পাকে বয়সে। জেঠামিতে পাকা ছেলে, বেশি কথা কই সে। এই যে এখানেও এই লাইনেও রয়েছে পাকা শব্দটি। লুকে কই কাঁঠাল, সে পাকে নাকি কিলিয়ে। বুদ্ধি পাকিয়ে তুলে, লেখাপড়া গিলিয়ে। কান পাকে ফুরা পাকে, পেকে করে টন টন। কথা যার পাকা নয়, কাজে তার ঠন ঠন। রাঁধুনি বসিয়া পাকে, পাক দেই হাড়িতে। সজুরে পাকালে চোখ, ছেলে খাদে বাড়িতে। পাকায়ে পাকায়ে দড়ি টান, হয়ে থাকে সে। দুহাতে পাকালে গুফ, তবু নাহি পাকে সে। এই হচ্ছে সুকুমার রায়ের কবিতা এবং এখানে আমরা কবিতার কিছু শব্দের অর্থ সম্পর্কে জানবো। অবশ্যই তোমাদের এই শব্দের অর্থগুলো জানতে হবে। যেমন আহার শব্দের অর্থ হচ্ছে ভোজন, কিলানু মানে হচ্ছে কিল বা গুজা ঢুকানো। তারপর হচ্ছে কুল, কুল হচ্ছে একটা ফলের নাম, কুল হচ্ছে একটা ফলের নাম। তারপর হচ্ছে গুফ, নাকের নিচে গজানো লুম। জ্যাঠামি, অল্প বয়সে বেশি বয়সের মতো আচরণ করা, তাকে বলবো জ্যাঠামি। দড়ি, দড়ি মানে দড়ি শব্দের অর্থ হচ্ছে রশি। তারপরে দেখো ফলার, ফলার শব্দের অর্থ হচ্ছে ভাত ছাড়া নিরামিষ খাবার, ভাত ছাড়া নিরামিষ খাবার। তারপরে ফাগুন, ফাগুন মানে হচ্ছে ফাল্গুন। ফুরা, ফুরা শব্দের অর্থ হচ্ছে চামড়ার নিচে ফুলে উঠা ঘা। রাঁধুনি, যে রান্না করে, রাঁধুনিকে, রাঁধুনি অর্থ হচ্ছে যে রান্না করে। লুচি, ভিতরে ফাফা ছোট পরোটা, এটাকে বলে লুচি। তারপরে দেখো সজুরে, সজুরে শব্দের অর্থ হচ্ছে খুব জুড়ে। উপরের কবিতায় পাকা শব্দ কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে তার তালিকা করো। এই যে উপরে আমরা সুকুমার রায়ের পাকাপাকি কবিতাটা পড়লাম, এখানে পাকা শব্দটি কত ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তোমাদেরকে কিন্তু প্রথমেই বলা হয়েছে যে পাকা শব্দটি কিভাবে ব্যবহার হয়েছে সেটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। তো তোমরা যারা ভালোভাবে খেয়াল করেছো, তোমরা কিন্তু
এই প্রশ্নের উত্তরটা করতে পারবে, বা এই যে চকটা রয়েছে বা এই তালিকাটা রয়েছে সেই তালিকাটা তোমরা পূরণ করতে পারবে। তো চলো আমি তোমাদের সাথে সাথে তালিকাটা পূরণ করার চেষ্টা করি। তো প্রথমেই বলা হয়েছে যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। তো এখানে পাকে শব্দটা বা পাকা শব্দটা যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পরিপক্ক অর্থে। কি অর্থে সেটাকে আমরা বলতে পারি, সেটা হচ্ছে পরিপক্ক। পরিপক্ক এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? পরিপক্ক অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো কাঁচা ইট পাকা হয়, পুড়ালে তা আগুনে। তো এখানে কাঁচা ইট পাকা হয়, পাকা মানে এখানে ইটটাকে যখন আমরা কাঁচা ইটকে আগুনে পোড়াই তখন ইটটা শক্ত হয়, এখানে শক্ত অর্থে বোঝানো হয়েছে। এখানে কি অর্থে? পাকা শব্দটা শক্ত অর্থে ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো রুদে জল, রুদে জলে টিকে রং, পাকা কই তাহারে। তো এখানে পাকা শব্দটা যে অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে স্থায়ী অর্থে। কি অর্থে? স্থায়ী অর্থে। যেমন রুদে জলে টিকে রং, পাকা কই তাহারে। রংটা যখন টিকে তখন সেটাকে আমরা বলি সেই রংটা পাকা রং, তার মানে এই রংটা স্থায়ী হবে। এখানে স্থায়ী অর্থে বোঝানো হয়েছে। তারপর দেখো ফলারটি পাকা হই, লুচি দই আহারে। তো ফলারটি মানে কি? ফলারটি মানে হচ্ছে নিরামিষ জাতীয় খাবার। তো এখানে ফলারটি মানে হচ্ছে, এখানে আমরা বলতে পারি পাকা হই লুচি দই আহারে। এখানে যেটি বোঝানো হয়েছে সেটা হচ্ছে পরিপূর্ণ। কি বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে পরিপূর্ণ। তারপর দেখো হাত পাখে লিখে লিখে, হাত পাখে লিখে লিখে। তো এখানে হাত পাখে এখানে বোঝানো হয়েছে যে আমরা যখন বেশি বেশি লিখবো তখন আমাদের হাতের লেখা কি হবে? সুন্দর হবে, বা আমরা হাতের লেখায় দক্ষ হব। তো আমরা বলতে পারি দক্ষ বা অভিজ্ঞ হওয়া যায়, যেটা তুমি বলতে পারো যে দক্ষ বা অভিজ্ঞ অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে কি ব্যবহার করা হয়েছে দেখো, চুল পাকে বয়সে। তো এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? চুল পাকে বয়সে। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে সাদা হওয়া। কি হওয়া? সাদা হওয়া। কারণ হচ্ছে একটা মানুষের যখন বয়স বৃদ্ধি পায় তখন তার কি চুলগুলো পেকে যায় বা চুলগুলো সাদা হয়ে যায়। জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কইসে। জ্যাঠামিতে পাকা ছেলে, বেশি কথা কইসে। তো সেটাকে আমরা বলতে পারি পটু বা চালাক, তুমি যেটাই বলো। এই যে এই অর্থে ব্যবহার করা হয়েছে। কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে। তার মানে কাঁঠালটা পাকে, সেখানে পাকে শব্দটা ব্যবহার করা হয়েছে পরিপক্ক অর্থে। এখানে কি অর্থে ব্যবহার করা হয়েছে? পরিপক্ক। তারপরে দেখো বুদ্ধি পাকিয়ে তুলে, লেখাপড়া গিলিয়ে। এখানে যে অর্থে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে পরিণত। কি অর্থ? এখানে পরিণত। তারপর দেখো কান পাখে ফুরা পাখে, কান পাখে ফুরা পাখে। তো এখানে কান পাখে ফুরা পাখে, এখানে কান পাখে বলতে বোঝানো হয়েছে যে আমরা যদি একটু উপরের দিকে নিই, যেখানে কান পাখে ফুরা পাখে। তো এখানে পুজে পূর্ণ হওয়া, যেমন ফুরা যদি পাখে তাহলে সেখানে কি হয়? পুজে পরিপূর্ণ হওয়া। এখানে পুজে শব্দ হবে যে পুজে পূর্ণ হওয়া। পূর্ণ হওয়া অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। কথা যার পাখা নয়, কাজে তার টনটন। এখানে কথা যার পাখা নয়, কাজে তার টনটন। এখানে পাখা বলতে বোঝানো হয়েছে যে স্থায়ী বা অনিশ্চিত। কথা যার পাকা নয়, এখানে আমরা বলতে পারি যে অনিশ্চিত বা এটাই বোঝানো হয়েছে যে কথা যার স্থায়ী নয় বা ঠিক নয়। রাঁধুনি বসিয়া পাকে, পাক দেই হাঁড়িতে। তো পাক মানে হচ্ছে এখানে রান্না বোঝানো হয়েছে, রান্না করা। কি? রান্না, রান্না করা বোঝানো হয়েছে। এখানে কি বোঝানো হয়েছে? রান্না করা। সজুরে পাখালে চোখ, ছেলে কাঁদে। সজুরে পাখালে চোখ, ছেলে কাঁদে মানে হচ্ছে রাগান্বিত হওয়া। রাগান্বিত যদি হও বা রাগান্বিত হলে ছেলেরা কি করবে? কেঁদে দিবে। এটাকে বোঝানো হয়েছে রাগান্বিত। পাকায়ে পাকায়ে দড়ি টান, হয়ে থাকে সে। এখানে হয়েছে মুচড়ানো বোঝানো হয়েছে। আমরা দড়ি যখন আমরা পাকিয়ে পাকিয়ে কি করি? মুচড়িয়ে মুচড়িয়ে আমরা দড়ি কিন্তু তৈরি করি। তার মানে এখানে বোঝানো হয়েছে মুচড়ানো। তারপরে বলা হয়েছে দেখো দু হাত পাকালে গুফতবু নাহি পাকে সে। তার মানে এখানে বোঝানো হয়েছে তা দেওয়া। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে তা দেওয়া। এখানে বোঝানো হয়েছে তা দেওয়া। তো আশা করছি বুঝতে পেরেছো যে আম পাকে বৈশাখে, কুল পাকে ফাগুনে। এখানে পাকে শব্দটা বা পাক শব্দটা ব্যবহার করা হয়েছে পরিপক্ক অর্থে। এখানে ব্যবহার করা হয়েছে শক্ত অর্থে, যেমন কাঁচা ইট পাকা হই, পোড়ালে তা আগুনে। আমরা যখন একটা কাঁচা ইটকে পোড়াই আগুনে বা রোদে শুকাই তখন ইটটা কি হয়? শক্ত হয়। যেমন হাত পাকে লিখে লিখে, এখানে পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে
দক্ষ বা দক্ষতা বোঝাতে বা অভিজ্ঞতা বোঝাতে। ঠিক একইভাবে আমরা যদি দেখি রাঁধুনি বসিয়া পাকে, পাক দেই হাঁড়িতে। তার মানে এখানে পাক যে শব্দটা, এই শব্দটা ব্যবহার হয়েছে রান্না করা বোঝাতে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তালিকাটা তোমরা নিজেরা তৈরি করে নিতে পারবে। তো এখন তোমাদেরকে যে বিষয়টা বুঝতে হবে সেটা হচ্ছে মুখ্য অর্থ ও গৌণ অর্থ। এখন আমরা জানবো যে একটা শব্দের মুখ্য অর্থ কি এবং একটা শব্দের গৌণ অর্থ কি। একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে ওঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে। যেমন একটা শব্দ বললাম, যেমন পাখা। পাকা শব্দটা শোনার সাথে সাথে তোমার মনে যে ছবিটা ভেসে ওঠে বা জেগে ওঠে সেটাই হচ্ছে সেই শব্দের মুখ্য অর্থ। আবার তুমি চিন্তা করো, যেমন আমি যদি মাথা শব্দটার কথা বলি, যেমন মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে কোনো অংশের ছবি মনে মনে কিন্তু তোমার ভেসে ওঠে, সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ। কোন শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে, এটা কিন্তু আমরা ইতিমধ্যেই জেনে গেছি। কারণ হচ্ছে আমরা সুকুমার রায়ের যে পাকাপাকি কবিতাটা আমরা পাঠ করেছি এবং সেখানে পাকা শব্দটা যে কত অর্থে ব্যবহার হয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি যে একটা শব্দের মুখ্য অর্থ ছাড়াও তার একাধিক গৌণ অর্থ থাকতে পারে। যেমন আমরা যদি মাথা শব্দটা দিয়ে একটা উদাহরণ দিই, যেমন দেখো, মেয়েটির মাথা ভালো বললে এখানে মেধা বা বুদ্ধিকে বোঝায়। আমরা যদি বলি যে মেয়েটির মাথা ভালো বা ছেলেটির মাথা ভালো, তার মানে এখানে কি তার মাথাটা অনেক বড়, না তার মাথাটা অনেক ছোট, আমরা এটা বোঝাচ্ছি না। আমরা এটা বোঝাচ্ছি না, আমরা বোঝাতে চাচ্ছি যে মেয়েটির মাথা খুবই ভালো। বা আমরা বলতে পারি যে এই ছেলেটি অঙ্কে মাথা ভালো, মানে সে অঙ্ক ভালো বুঝে বা গণিত ভালো বুঝে। তার মানে এখানে আমরা মেধা বা বুদ্ধিকে বোঝাই। আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও, আমরা কিন্তু অনেক সময় এই শব্দটা বলি যে তুমি রাস্তার মাথায় যাও। তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে আমরা বুঝাই। নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ ও একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো। যেমন এখানে কথা যে শব্দটা রয়েছে, এই শব্দটার মুখ্য অর্থ, মুখ্য অর্থ হচ্ছে মুখের ভাষা। কথা বলতে কি মুখের ভাষা, যেমন আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এটা কিন্তু হচ্ছে একটা মুখের ভাষা। তার কথা শুনতে ভালো লাগে, তার কথা শুনতে কি ভালো লাগে। তারপরে দেখো গৌণ অর্থ, গৌণ অর্থ আমরা যদি কথা শব্দটার গৌণ অর্থগুলো দেখি, প্রস্তাব, যেমন তোমার কথা আমি মানতে রাজি, তোমার কথা আমি মানতে রাজি। তো এখানে কথা মানে প্রস্তাব, মানে আমি একটা কথা বললাম, মানে একটা প্রস্তাব করলাম, সেটা তোমরা মানতে রাজি। তারপরে গৌণ অর্থ আরেকটা কি হতে পারে, তিরস্কার, ওর জন্য আমাকে কথা শুনতে হলো, ওর জন্য আমাকে কথা শুনতে হলো। এই যে দেখতে পেলে এই যে কথা শব্দটা, এই শব্দটা মুখ্য অর্থ ছাড়াও একাধিক কিন্তু গৌণ অর্থ থাকতে পারে। ঠিক একইভাবে এখানে কাজ দ্বারা বোঝানো হয়েছে, কাজ হচ্ছে একটা শব্দ, তার মুখ্য অর্থ এখানে বোঝানো হয়েছে যে ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে, তার মানে এটা হচ্ছে কর্ম। আবার আমরা বলতে পারি তোমার কাজ পড়াশোনা করা, তার মানে এটা হচ্ছে তোমার কর্তব্য বোঝাচ্ছে যে তোমার কাজ হচ্ছে পড়াশোনা করা। ওর কাছে গেলে কাজ হবে, মানে সমাধান হবে। আমরা আমরা যদি একটা সমস্যায় পড়ি বা তোমাদের যারা বন্ধুরা রয়েছে তারা তোমাদেরকে প্রশ্ন করতে পারে যে তোরা বাংলা ক্লাসগুলো কোথায় দেখিস, তো তোমরা কিন্তু বলতে পারো যে আমরা সাইন লার্নিং ইউটিউব চ্যানেলের সঙ্গে আমরা বাংলা ক্লাসগুলো নিয়মিত করি, তুই চাইলে সেই ক্লাসগুলো করতে পারিস। তো ওর কাজে, ওর কাছে গেলে কাজ হবে। পাগল, তারপর রয়েছে বড়। তো বড় শব্দটাকে আমরা বৃহৎ অর্থে ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে মুখ্য অর্থ বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবে। তারপর রয়েছে দেখো মুখ, মুখ শব্দটার মুখ্য অর্থ রয়েছে, তারপরে অধিক গৌণ অর্থ রয়েছে। তারপরে শেষ একটা শব্দ, এখানে মুখ্য অর্থ হচ্ছে কি দেখো সমাপ্ত, শেষ বলতে আমরা সমাপ্ত বুঝি বা কোনো কাজের শেষ মানে সমাপ্তই বোঝানো হয়। তারপরে দেখো কাজটি গতকাল শেষ করেছি, কাজটি গতকাল শেষ করেছি, তার গৌণ অর্থগুলো কি, যেমন ধ্বংস, আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল, আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল। আরেকটা গৌণ অর্থ হতে পারে যেমন প্রান্ত, পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি। এখন তোমাদেরকে যে কাজটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। অর্থ বুঝে কি করি, বাক্য লিখি। নিচের শব্দগুলো ব্যবহার করে মুখ্য অর্থ এবং এক বা একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখাও। এই যে এই চকটা দেখতে পাচ্ছ বা এই তালিকাটা দেখতে পাচ্ছ এবং অন্যের বাক্যের সঙ্গে তোমার বাক্যগুলো মিলিয়ে দেখো। এখন তোমাদের যে কাজ সেটা হচ্ছে মাথা যে শব্দটা দেখতে পাচ্ছ, এই শব্দটার একটা মুখ্য অর্থ এখানে লিখতে হবে এবং তার দুইটা গৌণ অর্থ তোমাদেরকে এই যে খালি জায়গায় সেখানে লিখে নিতে হবে। তারপরে হাত শব্দের লিখতে হবে, কাঁচা শব্দের লিখতে হবে, কাটা শব্দের লিখতে হবে, চোখ শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখতে হবে, কান শব্দের মুখ্য অর্থ এবং গৌণ অর্থ লিখতে হবে। তো এই চকটাকে বা এই তালিকাটিকে তোমরা কিভাবে পূরণ করবে চলো আমরা
তার নমুনাটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে তোমরা যে তালিকাটা আমি একটু আগে তোমাদেরকে পাঠ্য বইয়ে দেখালাম, তার তোমরা যেটাকে পূরণ করবে তার একটি নমুনা হচ্ছে এটা। আমি বলছি না যে তোমরা হুবহুব এটাই তোমরা তালিকাটা তৈরি করো। আমি তোমাদেরকে বলবো তোমরা এখান থেকে ধারণা নিয়ে তোমরা নিজেরা নিজেরা বাক্যগুলো তৈরি করবে, এবং আমি যে শব্দগুলো দিচ্ছি তার বাইরে তুমি আর কি কি বাক্য তৈরি করতে পারো সেটা কিন্তু তোমাকে চিন্তা করতে হবে। তুমি সুন্দর করে নিজের মেধা খাটিয়ে তোমাকে কিন্তু বাক্যগুলো তৈরি করা শিখতে হবে, এবং সেগুলো লেখা শেষ হলে তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে তোমাকে এই লেখাগুলো মিলাতে হবে। প্রথমে দেখো, মাথা যে শব্দটা রয়েছে তার মুখ্য অর্থ যদি আমরা লিখি, যেমন আমরা যদি অঙ্গ বুঝাই তার মানে আমরা বলতে পারি মুখ্য অর্থ এখানে তার মাথায় অনেক চুল, তার মাথায় অনেক চুল, এটা হচ্ছে তার মুখ্য অর্থ। গৌণ অর্থ কি হতে পারে, যেমন রোগ বিশেষ, ছেলেটির মাথা ধরা থাকে, ছেলেটির মাথা ধরা থাকে, এখানে মাথা বলতে তার একটা রোগ বোঝানো হচ্ছে, মাথা ধরা মানে মাথা ব্যথা থাকে বা মাথা ধরা থাকে। আবার দেখো গৌণ অর্থ, আমরা আরেকটা, আমাদেরকে দুইটা গৌণ অর্থ লিখতে হবে এবং একটা মুখ্য অর্থ লিখতে হবে। তারপর আমরা যদি গৌণ অর্থে একটা বাক্য লিখি, যেমন দেখো আগ্রহ বোঝাতে আমরা কিভাবে লিখতে পারি, এই কাজে আমার বড় একটা মাথা ব্যথা নেই, এই কাজে আমার বড় একটা মাথা ব্যথা নেই। তারপরে আমরা ঠিক একইভাবে হাত শব্দের ক্ষেত্রে একটা মুখ্য অর্থ এবং দুইটা গৌণ অর্থের বাক্য লিখব। তো আমরা যদি প্রথমে মুখ্য অর্থ দেখি, হাত দেহের একটি গুরুত্বপূর্ণ অংশ, তো আমরা গৌণ অর্থে কি বলতে পারি, কাজ করতে করতে কাজে হাত আসবে, কাজ করতে করতে কাজে হাত আসবে। এখানে আমরা দক্ষতা বোঝাতে চেয়েছি, এখানে হাত দ্বারা কি বোঝানো হয়েছে, দক্ষতা, এখানে হাত শব্দটা ব্যবহার হয়েছে দক্ষতা বোঝাতে। তারপরে দেখো দ্বিতীয়ত যে গৌণ অর্থটি রয়েছে সেটা হচ্ছে প্রভাব বোঝাতে, যেমন আমরা বলতে পারি এ ব্যাপারে আমার কোনো হাত নেই। তারপরে চলে আসি কাঁচা যে শব্দটা রয়েছে, এই শব্দের একটা মুখ্য অর্থ, ছেলেটি কাঁচা আম খাচ্ছে, কাঁচা আম, এই যে এটা হচ্ছে মুখ্য অর্থ। তারপরে গৌণ অর্থ কি হতে পারে, যেমন অপরিপক্ক আম, তাহলে আমরা বলতে পারি যে কাঁচা আম টক লাগে। তারপরে হচ্ছে গৌণ অর্থ কালো চুল, তার কাঁচা চুলগুলো দেখতে বেশ সুন্দর, তার কাঁচা চুলগুলো দেখতে বেশ সুন্দর। তারপরে কাটা শব্দের মুখ্য অর্থ কি হতে পারে, যেমন ছুরির আঘাতে হাত কেটে যায়, তার গৌণ অর্থ কি হবে, তোমাদের শীতকালীন ছুটি কেমন কেটেছে। এখানে কাটা শব্দটা মানে এখানে বোঝানো হয়েছে অতিবাহিত হওয়া, কি হওয়া, অতিবাহিত হওয়া। এখানে কাটা শব্দটি ব্যবহার হয়েছে বঙ্গ যাওয়া, কি যাওয়া, বঙ্গ যাওয়া। তোমার গানের তাল কেটে যাচ্ছে, তোমার গানের তাল কেটে যাচ্ছে, কেটে মানে যা, এখানে কাটা শব্দটা ব্যবহার হয়েছে ভঙ্গ যাওয়া বোঝাতে বা ভেঙ্গে যাওয়া বোঝাতে। তারপরে চোখ যে শব্দটা রয়েছে, মুখ্য অর্থে এখানে ব্যবহার করা হয়েছে ইন্দ্রিয় বিশেষ, চোখ আমাদের দর্শন ইন্দ্রিয়, চোখ আমাদের দর্শন ইন্দ্রিয়। তারপরে দেখো এখানে গৌণ অর্থে কি হতে পারে, অবাক হওয়া, তার কথা শুনে আমার চোখ কপালে উঠলো, তার কথা শুনে আমার চোখ কপালে উঠলো। দ্বিতীয়ত দেখো গৌণ অর্থ এখানে নজরে রাখা, তাকে একটু চোখে চোখে রেখো, তাকে একটু চোখে চোখে রেখো। এখানে কান শব্দের মুখ্য অর্থ কি হতে পারে, মানুষের দুটি কান আছে। এখানে আমরা গৌণ অর্থগুলো দেখো, শ্রবণ শক্তি বোঝাতে আমরা বলতে পারি যে ছেলেটা কানে কম শুনে, ছেলেটা কানে কম শুনে। গৌণ অর্থ সতর্কতা বোঝাতে দেওয়ালেরও কান আছে, দেওয়ালেরও কি আছে, কান আছে। এই ছিল তোমরা যে তালিকাটা ছিল সেটা তোমরা কিভাবে পূরণ করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং পরিশেষে তোমাদেরকে যে কথাগুলো বলবো সেটি হচ্ছে তোমরা এই ক্লাসগুলো নিয়মিত কিভাবে পাবে, বা নিয়মিত কিভাবে তোমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা কিন্তু তোমাদের প্রতি শব্দ যে টপিকটা রয়েছে সেটা নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। তো আমি তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে তোমাদের তালিকা, এই তালিকাটা তোমরা এখান থেকে পূরণ করে নিবে, এবং আমি যে শব্দগুলো বা আমি যে বাক্যগুলো লিখেছি তার বাইরে তোমরা নিজেরা নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবে, একটা মুখ্য অর্থ এবং দুইটা গৌণ অর্থ দিয়ে। তারপরে তোমাদের যে পরবর্তী টপিক সেটা হচ্ছে প্রতিশব্দ, তো সেটা নিয়ে আমরা পরবর্তী পর্বে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি একই পর্বে সম্পূর্ণ টপিকটা শেষ করি তাহলে ভিডিওটা অনেক বড় হবে, তোমাদের দেখতে অসুবিধা হবে। তো তোমরা যদি নিয়মিত এই পর্বগুলো এই চ্যানেলের সঙ্গে দেখতে চাও তাহলে ভিডিওর পাশে যে সাবস্ক্রাইব নামের বাটনটি দেখতে পাচ্ছ, এই বাটনটিতে তোমাদেরকে ক্লিক করে রাখতে হবে, এবং পাশে দেখতে পাবে নোটিফিকেশন আইকন নামে একটি বাটন রয়েছে, এই বাটনটিকে তোমাদেরকে অন করে রাখতে হবে। তাহলে তুমি যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে আমরা যখন পরবর্তী পর্ব আপলোড করব সাথে সাথে সবার আগে তোমার কাছে এই ক্লাসের নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে। এবং SIGN সাইন LEAR লার NING, এই যে সাইন লার্নিং, এটা তোমরা ইউটিউবে লিখে সার্চ করলে আমাদের এই চ্যানেলটাকে তোমরা পেয়ে যাবে। ভালো থেকো তোমরা সবাই, খুবই শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।